আসসালামু আলাইকুম স্বপ্ন শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা জানবো তোমাদের যে নতুন বিজ্ঞান বইটা দিয়েছে, বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, এই অধ্যায় সম্পর্কে কিছু কথাবার্তা আমরা আলোচনা করবো এবং এই অধ্যায়টার মোটামুটি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম তোমাদের সূচিপত্রে এবং সূচিপত্রে অনেকগুলো অধ্যায়ের কিন্তু নাম দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে অধ্যায়টার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, প্রথমে যে অধ্যায়টার নাম দেওয়া হয়েছে এটা হলো নিম্ন শ্রেণীর জীব, এই অধ্যায়টা। এবং এই অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষা অনেক বেশি প্রশ্ন এসে থাকে। সো আজকে এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে তোমাদের নিম্ন শ্রেণীর জীব, প্রথম অধ্যায় তোমাদের। তো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে দেখো, প্রথমে বলেছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে সকল জীবকে আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, তারপর অ্যামিবা, এই টাইপের জীবকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। সো এরপর যদি আমরা কথা বলি, দেখো এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। অর্থাৎ কিছু কিছু ছত্রাক শৈবাল আছে যেগুলো কিন্তু আকারে একটু বড়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি। কিন্তু কিছু কিছু ছত্রাক শৈবাল আছে যেগুলো এতটাই ছোট যে সেগুলো খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া। তো এরপর দেখো, এইসব অণুজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, উদ্ভিদের কিন্তু রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকা রয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ভাইরাস কিন্তু একটা ক্ষতিকারক জীবাণু যেটা আমাদের নানা রকমের রোগ সৃষ্টি করে থাকে। আবার যদি অন্যভাবে বলতে চাই, ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এমন এমন ব্যাকটেরিয়া যেগুলো কিন্তু আমাদের পরিবেশের অনেক উপকারী ভূমিকা পালন করে। যেমন ব্যাকটেরিয়া পরিবেশের বিভিন্ন জীবাণু পচাতে সহযোগিতা করে বা বিভিন্ন হচ্ছে জীবের মৃতদেহ পচিয়ে কিন্তু আমাদের পরিবেশকে ঠিক রাখে বা পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তো প্রাকৃতিক ঝাড়ু দ্বারা বলা হয় কিন্তু ব্যাকটেরিয়াকে। তো আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া কিন্তু পরিবেশের জন্য অনেক উপকারী ভূমিকাও রাখছে। এই কারণে আমরা বলতে পারি যে নিম্ন শ্রেণীর জীব যারা আছে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা, এরা একাধারে আমাদের যেমন ক্ষতিও করছে, রোগ সৃষ্টি করে মানুষ এবং উদ্ভিদে, যে সেরকম ভাবে পরিবেশের এদের অনেক উপকারী ভূমিকাও কিন্তু আছে। সো এরপর যদি আমরা আর একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবে এখানে বিভিন্ন রকমের নিম্ন শ্রেণীর জীবের ছবি দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। এরপর এখান থেকে শুরু করে এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিভিন্ন ছবি দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এগুলো ছত্রাকের বিভিন্ন ছবি দেওয়া হয়েছে। সো এই ছবিগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আসলে নিম্ন শ্রেণীর জীবগুলো কিরকম হয়, এই বিষয় সম্পর্কে একটু আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো এরপর দেখো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। এই অধ্যায় পাঠ শেষে আমরা অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, ছত্রাক, শৈবাল এর বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা এগুলো ব্যাখ্যা করতে পারবো। এগুলো যা আছে তোমরা নিজ দায়িত্বে নিজের মতো করে পড়ে নেবে। সো আমরা যদি এরপরে যাই তাহলে দেখো, অণুজীব জগৎ, এটা হচ্ছে আজকের আমাদের প্রথম পার্ট। তো আমরা আমাদের চারিপাশে অনেক জীব কিন্তু দেখতে পাই। ঠিক আছে, আমরা যদি আমাদের চারিপাশে একটু লক্ষ্য করি বা তাকাই তাহলে কিন্তু আমরা অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। তো আমরা আসলে পড়বো যে যাদের আসলে খালি চোখে দেখা যায় না, এই টাইপের জীবগুলো নিয়েই কিন্তু আমাদের আজকে পাঠদান। তো এরপর দেখো, এদের অধিকাংশ কোষই কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নেই। আমি যদি ব্যাকটেরিয়ার কথা বলি, ব্যাকটেরিয়ার দেহে তোমরা জানো কি জানো না, ব্যাকটেরিয়ার দেহে কিন্তু কোনো প্রকারের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আমরা যারা প্রাণী আছি, আমরা যারা মানুষ আছি বা হচ্ছে অনেক উন্নত প্রজাতির যে প্রাণীগুলো আছে, তাদের কিন্তু দেহের মধ্যে অসংখ্য কোষ রয়েছে এবং এই কোষগুলো কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এই কোষগুলোর মধ্যে অসংখ্য সুগঠিত নিউক্লিয়াস থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার যে কোষটা আছে, অর্থাৎ এককোষী প্রাণী ব্যাকটেরিয়া, এদের মধ্যে যে কোষটা থাকে সেখানে কিন্তু সুগঠিত নিউক্লিয়ার আবরণী বলো আর নিউক্লিয়ার পর্দা বলো অথবা নিউক্লিয়াসই বলো, সেটা কিন্তু থাকে না। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই নিম্ন শ্রেণীর কোষে কিন্তু এই সুগঠিত নিউক্লিয়াসটা দেখা যায় না, এই জন্য এদেরকে আদিকোষী বলা হয়। তো এরপর দেখো, এরা অণুজীব নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, তো এইসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তো প্রথমত কিন্তু আসলে আমাদের জন্মেরও আগে কিন্তু এই অণুজীবগুলো পৃথিবীতে এসেছে। তো আমরা যদি বলি যে মানুষ সৃষ্টির আগেও কিন্তু অণুজীবগুলো পৃথিবীতে ছিল, তাই অণুজীবগুলোকে আদিজীব বলা হয়ে থাকে। ঠিক আছে, অণুজীবগুলোকে কি বলা হয়ে থাকে? আদিজীব বলা হয়ে থাকে। এদেরকে তোমরা আদিজীব বলতে পারো, এদেরকে তোমরা আদিকোষীয় বলতে পারো। এরপর দেখো, আরো একটা গুরুত্বপূর্ণ পড়া আমরা এখন পড়বো, যে দেখো তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস এবং হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবগুলোকে মোনেরা, প্রতিষ্ঠা, ফানজাই রাজ্যে দেখতে পেয়েছো। এটা আমি যখন তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়েছিলাম তখন আমিও দেখেছি যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে এতটুকু জেনেছো যে মার্গুলিস, হুইটেকার এই জীবজগতের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করেন। মার্গুলিস এবং হচ্ছে হুইটেকার জীবজগতের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করেন এবং তারা যে শ্রেণীবিন্যাসটা করেছিল এবং তাদের প্রস্তাবনায় অণুজীব সমূহকে মোনেরা, প্রতিষ্ঠা এবং ফানজাই এই তিনটি রাজ্যে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে। ঠিক আছে, তো আবার অণুজীব সমূহকে শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে আবার বিভক্ত করেছেন। তাহলে এই যে তিনটি আমরা মোনেরা, প্রতিষ্ঠা এবং ফানজাই তিনটি রাজ্য পেলাম, এই অণুজীব জগৎকে আবার যে তিনটি রাজ্যে বিভক্ত করা হয় সেইটা আসলে কি, সেইটা এখন আমরা জানবো। সো একটু ভালো করে খেয়াল করো,
কালারটা যদি আমি একটু চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। এখানে দেখো অণুজীব জগতের কথা বলা হয়েছে। এখন অণুজীব জগৎকে কোন 3টি ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বর হচ্ছে রাজ্য 1 অ্যাকারিওটা, রাজ্য 2 প্রোকারিওটা বা আদিকোষী, রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। সো এই 3টা ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে অণুজীব জগৎকে, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে যে অণুজীব জগৎকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? তো তোমরা অ্যান্সার দেবে 3টি ভাগে। এখন কি কি? অ্যাকারিওটা, প্রোকারিওটা এবং হচ্ছে ইউক্যারিওটা। তো আমরা এখন রাজ্য 1 নিয়ে আলোচনা করব। রাজ্য 1 অ্যাকারিওটা বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? দেখো অ্যাকারিওটা বলতে আসলে বোঝায় যে অকোষীয়, অর্থাৎ যার মধ্যে কোষীয় উপাদানগুলো থাকে না বা কোষী এক কথায় নাই, তারা হচ্ছে অকোষীয়। তো এসব অণুজীব এতটাই ছোট যে তাদেরকে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না, ঠিক আছে? আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে এদেরকে ছাড়া দেখাই যায় না। তো এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। যেমন হচ্ছে ভাইরাস এতটাই হচ্ছে অকোষীয় বা এতটাই ক্ষুদ্র, এদেরকে দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এরা হচ্ছে রাজ্য 1 বা অ্যাকারিওটার অন্তর্ভুক্ত। এরপর যদি আমরা কথা বলি রাজ্য 2 বা প্রোকারিওটাকে নিয়ে, তাহলে দেখো রাজ্য 2 এটা হচ্ছে প্রোকারিওটা বা আদিকোষী, যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা বলতে কি বোঝায়? কেন্দ্রিকা বলতে বোঝায় হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? যাদের কেন্দ্রিকা সুগঠিত নয় মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত বা এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদের কোষকে আদিকোষ বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ব্যাকটেরিয়া। তোমাদের এখানে আরো একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে তোমরা এক একটা হচ্ছে রাজ্যের নাম জানবে। যেমন রাজ্য 1 অ্যাকারিওটা, রাজ্য 2 প্রোকারিওটা, রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা, এবং সেই সাথে রাজ্যগুলোর যে একটা করে উদাহরণ আছে, এই উদাহরণগুলো তোমরা মাথায় রাখবে, কারণ এই উদাহরণগুলো কিন্তু তোমাদের প্রশ্নে ছোট ছোট যে নৈবেতিক প্রশ্নগুলো থাকে না, সেই নৈবেতিক প্রশ্নে কিন্তু চলে আসে। তোমাদেরকে বলতে পারে যে অণুজীব সমূহকে যে 3টি রাজ্যে বিভক্ত করা হয়, তার মধ্যে প্রথম রাজ্য অ্যাকারিওটার যে প্রাণীটা আছে তার নাম লেখো। তো অ্যাকারিওটার প্রাণীটা একটু আগে আমরা বললাম যে ভাইরাস। এরপর যদি তোমাদের বলে ইউক্যারিওটা বা আদিকোষী, প্রোকারিওটা বা আদিকোষী, এইটার তোমরা হচ্ছে প্রাণীর উদাহরণ দাও, তখন তোমরা বলবে ব্যাকটেরিয়া। আবার যদি বলে রাজ্য 3 ইউক্যারিওটা কি, তাহলে তোমরা এখানে যে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া আছে এই উদাহরণগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। তো রাজ্য 3 ইউক্যারিওটা যেটা আছে বা প্রকৃত কোষী যেটা আছে, এটা একটু ভালো করে খেয়াল করো। যেসব অণুজীবে কেন্দ্রিকা সুগঠিত তারাই হচ্ছে প্রকৃত কোষীয়, মানে তাদেরকে প্রকৃত কোষ বলে। যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো এই ধরনের হচ্ছে অণুজীব। অর্থাৎ যেগুলো অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত তারাই কিন্তু প্রকৃত কোষ, ঠিক আছে? কেন্দ্রিকা সুগঠিত মানে নিউক্লিয়াস যদি সুগঠিত থাকে তারাই হচ্ছে প্রকৃত কোষী বলা হয় বা ইউক্যারিওটা বলা হয়। এবং যদি ইউক্যারিওটা বা প্রকৃত কোষীর উদাহরণ চাই রাজ্য 3 এর, তাহলে তোমরা বলবে শৈবাল, ছত্রাক এবং হচ্ছে প্রোটোজোয়া। এগুলো হচ্ছে এই ধরনের রাজ্যের উল্লেখযোগ্য। এখন এখান থেকে আমরা নতুন কিছু শব্দ শিখলাম। নতুন কিছু শব্দ কি কি এখান থেকে তোমরা দেখে নাও। নতুন কিছু শব্দ আমরা শিখলাম অ্যাকারিওটা, প্রোকারিওটা, ইউক্যারিওটা, অণুজীব এবং হচ্ছে ভাইরাস। এরপর আমরা যাব পার্ট 3 এবং হচ্ছে পার্ট 4 এ, ভাইরাস এবং হচ্ছে ব্যাকটেরিয়া। তার আগে তোমরা পাশে একটা চিত্র দেখতে পারবে। এই পাশের চিত্রটা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে আসলে কি কিসের চিত্র আসলে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস, ঠিক আছে? যেটা এই যে উপরের দিকে যে অংশটা আছে, হ্যাঁ ঠিক আছে, উপরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় মাথা, নিচের দিকে যে অংশটা আছে সেটাকে বলা হয় হচ্ছে যে লেজ, এবং তার নিচে যেটা আছে সেটাকে বলা হয় স্পর্শক তন্তু। সো 3টা অংশ নিয়ে আসলে এরা গঠিত হয়, মাথা, লেজের দিকে এবং স্পর্শক তন্তু। তো এরপর দেখো যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব কিন্তু আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। আমি এর আগে আলোচনা করেছি যে অণুজীবগুলো আমাদের দেহে রোগ সৃষ্টি করে উদ্ভিদ এবং প্রাণী দেহে। আবার কিছু কিছু আছে যেগুলো আমাদের পরিবেশের জন্য উপকারী, বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আমাদের পরিবেশের উন্নয়ন করে থাকে বা হচ্ছে যে মানে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। তো এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো, যেগুলো দেখো প্রথম অণুজীব যেটা বলেছে তারা, প্রথম অণুজীব হচ্ছে ভাইরাস। তো ভাইরাস কি একটু ভালো করে খেয়াল করো। ভাইরাস কি? ইলেকট্রনীয় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। ভাইরাস হচ্ছে এমন এক ধরনের কোষীয় অঙ্গাণু যেটাকে ইলেকট্রনীয় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া কিন্তু দেখা যায় না, এবং এরা হচ্ছে সরলতম গঠনের প্রাণী। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই থাকে না। তাই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দ্বারা গঠিত। তার মানে যদি এক কথায় আমরা বলতে চাই যে ভাইরাসের দেহ আসলে কি দ্বারা গঠিত হয়, ভাইরাসের দেহ গঠিত হয় হচ্ছে আমিষ আবরণী এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দ্বারা গঠিত হয়, ঠিক আছে? ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত হয়। এটা পরীক্ষায় আসতে পারে যে ভাইরাসের দেহ আসলে কি দ্বারা গঠিত হয়। সো এরপর যদি আমরা চলে যাই আরএনএ, এই যে আরএনএ নিয়ে গঠিত। তো এদের আমিষ আবরণ থেকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণকে হারিয়ে ফেলে। তাহলে যদি ভাইরাসের দেহ থেকে আমিষ আবরণ যদি বের হয়ে যায় তাহলে কি হয়? এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড একত্র করা হয় তখনই এরা জীবনের লক্ষণ ফিরে পায়। তার মানে ভাইরাস এমন একটা প্রাণী যেটা যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকবে তাহলে সে মৃত, আবার যখন কোনো সজীব প্রাণের সন্ধান পাবে বা সজীব প্রাণের দেহ যে সে আশ্রয় নেবে তখন সে আবার জীবিতের মতো আচরণ করে। এই জন্য ভাইরাসকে জীবিত এবং মৃত উভয় কোষ বলা হয়, এবং এটা এক ধরনের জীব এবং জড়ের মধ্যবর্তী একটা অবস্থা, ঠিক আছে? তো অর্থাৎ জীবিত এবং জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এরা জীবের কোনো লক্ষণের প্রকাশ পায় না, এটাই। তো এই কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল।
তো এরপর ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ নামে পরিচিত ভাইরাস চিত্র 1.1 যাদের যেই চিত্রটা দেখালাম ওটাকে বলা হয় হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, মানে ওটা ভাইরাসের চিত্র ছিল। তো এখানে ভাইরাস সাধারণত দেখো দণ্ডাকার টাইপের হয়, দণ্ডাকার হয়, বেঙ্গাচির নাই হয়, পাউরুটির নাই হতে পারে। তো ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। এই যে রোগের কথা বললাম, এই রোগের কথা তোমরা নোট করে রাখবে যে ভাইরাসের মাধ্যমে দেহে কোন টাইপের রোগ হয়। তো অ্যান্সার হচ্ছে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ধরনের রোগ কিন্তু সৃষ্টি করে থাকে। তারপর বলেছে যে বসন্ত, হাম, সর্দি ইত্যাদিতে বায়ুবাহিত রোগ। ঠিক আছে, বসন্ত, হাম, সর্দি ইত্যাদি কি বায়ুবাহিত রোগ। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে যে বসন্ত, হাম, সর্দি এগুলো কি বায়ুবাহিত রোগ। তারপর ধানের টুংরো রোগ ও তামাকের মোজাইক রোগ এগুলো কিন্তু ভাইরাসের কারণে হয়। এরপর আমরা জানবো যে ভাইরাসের বিভিন্ন উপকারিতা আছে। ঠিক আছে, ভাইরাসের উপকারিতা কি কি সে বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ভাইরাসের যেমন অপকারিতা আছে, আমাদের দেহে বিভিন্ন টাইপের রোগ সৃষ্টি করে, ঠিক তেমনই ভাবে ভাইরাসের কিছু উপকারিতাও আছে যেগুলো আমাদের দেহে বিভিন্ন রকমের উপকার করে থাকে। যেমন বিভিন্ন রোগ, বসন্ত, পোলিও ও প্লেগের টিকা কিন্তু ভাইরাস থেকে আবিষ্কার হয়, মানে ভাইরাসই রোগ সৃষ্টি করছে, আবার ভাইরাস থেকে কিন্তু বিভিন্ন রোগের টিকা আবিষ্কৃত হচ্ছে। ঠিক আছে, দেখো জিন প্রকৌশলে কিন্তু ভাইরাস ব্যবহৃত হয়। জিন প্রকৌশল সম্পর্কে তোমরা এখন জানবে না, এটা যত উচ্চতর ক্লাসে তোমরা যাবে তখন তোমরা এটা বুঝতে পারবে জিন প্রকৌশলে কেন ভাইরাস ব্যবহৃত হয়। তো এরপর দেখো, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে কিন্তু সহায়তা করে থাকে। ঠিক আছে, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে সহযোগিতা করে থাকে। এরপর ভাইরাসের অপকারিতা যেগুলো আছে এগুলো একটু ভালো করে তোমরা নোটিস করো। ভাইরাসের অপকারিতার মধ্যে আছে হচ্ছে মানবদেহে যে এই কিছুদিন আগে রিসেন্টলি 2019 থেকে 2022-23 সাল পর্যন্ত যে ভাইরাসটা বা পৃথিবীতে ছিল, সেই ভাইরাসের নাম হচ্ছে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস কিন্তু ভাইরাসের কারণেই ছড়িয়েছিল, তার মানে এটা একটা ভাইরাসের অপকারিতা যেটা আমাদের দেহে রোগ সৃষ্টি করছে। তো এই রোগে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল পৃথিবীতে, তার মানে এটা একটা ভাইরাসের অনেক বড় একটা অপকারিতা বলা যেতে পারে। তো এরপর দেখো, বসন্ত, হাম, তারপর হচ্ছে জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের দেহে বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি কিন্তু সৃষ্টি করে থাকে হচ্ছে ভাইরাস। তো এরপর তো আজকের ক্লাসে আমরা ভাইরাস পর্যন্ত আলোচনা করলাম। তো ভাইরাসের উপকারিতা, অপকারিতা এই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করবো, কেননা একটা ক্লাস যদি এত লং টাইমে নিই তাহলে সেই ক্লাসটা অনেক বড় হয়ে যায় এবং মনোযোগ সহকারে করা যায় না। তো আমরা 10 মিনিট বা 12 মিনিটে একটা ছোট করে ক্লাস নিব এবং সেখানে তোমাদের অধ্যায়ের একটা নির্দিষ্ট অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে অ্যানালাইসিস করে দেবো, যে এখান থেকে কোন কোন টপিকগুলো তোমরা হচ্ছে নোট করবে, কোন কোন টপিক তোমাদের পরীক্ষায় আসবে বা কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই রাখলাম। আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম যদি আমরা একটু সামারি করি, তাহলে দেখো আজকের ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীবের আমরা কিছু অণুজীব সম্পর্কে জানলাম, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং অণুজীবগুলোর মধ্যে অণুজীব জগৎকে যে তিনটি রাজ্যে বিভক্ত করা হয়, অ্যাকারিওটা, প্রোকারিওটা এবং ইউক্যারিওটা, এই তিনটে রাজ্য সম্পর্কে জানলাম এবং রাজ্যের উদাহরণগুলো জানলাম। এরপর ভাইরাস সম্পর্কে জানলাম, ভাইরাস কি, ভাইরাসের হচ্ছে গঠন সম্পর্কে জানলাম এবং হচ্ছে ভাইরাসের উপকারিতা সম্পর্কে জানলাম এবং ভাইরাসের অপকারিতা সম্পর্কে জানলাম। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।